শহরের নিস্তব্ধতা কাটিয়ে যখন একটা রহস্যময় হত্যাকাণ্ড পুরো পুলিশ প্রশাসনকে নাড়িয়ে দেয়, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে সাসপেন্ডেড কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অফিসার বিক্রম বসুর। 1 বছরের ট্রমা আর প্যানিক অ্যাটাক সামলে বিক্রম যখন তার হান টিম নিয়ে তদন্তে নামে, তখন একের পর এক বেরিয়ে আসতে থাকে অন্ধকার সব সত্য। কিন্তু যাকে সবাই খুনি বলে ভাবছে, সে কি আদৌ জীবিত, নাকি লাশের মিছিলের পেছনে লুকিয়ে আছে অন্য কেউ? প্রত্যেকটা মোড়ে নতুন রহস্য আর শ্বাসরুদ্ধকর সাসপেন্স নিয়ে শুরু হচ্ছে আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল টুইস্টটা আপনার কল্পনারও বাইরে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা? আমি আরাফাত আছি সাথে, আর চলে এলাম 2026 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রম অন ডিউটি এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে গাইজ, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। ভোর 3:50 শ্রেষা ব্যাগ গুছিয়ে বের হচ্ছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। শ্রেষা, তার দাদু, দুজনের সংসার। শ্রেষা শহরের অফিসে জব করে আর সাপ্তাহিক ছুটিতে দাদুর কাছে এসে থাকে। বাস স্ট্যান্ডে যাবার আগে সে দাদুকে ডেকে বলে, আমি তাহলে আসছি দাদু। এখন তো এরকম অফিস করে ছুটিতে আসা রুটিন হয়ে গেছে। দেখতে দেখতে ছুটি শেষ হয়ে যায়। দাদুকে গুছিয়ে রেখে ঠিকমতো ওষুধ খেতে বলে আর খাবার অনিয়ম করতে নিষেধ করে। পরের বার সে সারাদিন তার সাথে সময় কাটাবে বলে প্রমিস করে। বাইরে পর্যন্ত বের হবে না দাদুকে ছেড়ে। এত তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে যায়, তার যথাযথ ব্যবহার করতে হবে। দাদু বলে, আমার জন্য ওষুধ না খেলেও তোর জন্য আমাকে ওষুধ খেতেই হবে, সুস্থ থাকতে হবে। মরে যাবার আগে অন্তত তোর বিয়ে দেখে যেতে চাই। শ্রেষা বলে, আবার তোমার উল্টাপাল্টা কথা। এসব চিন্তা করা বাদ দাও, নিজের যত্ন নিও। আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দাদু তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে চায়। যেহেতু এত নিরিবিলি সময়, রাস্তাঘাট সব ফাঁকা, শ্রেষা বলে, তোমার কষ্ট করে যেতে হবে না। আমার গ্রামে আমার আবার কিসের ভয়? শ্রেষা একাই ব্যাগ নিয়ে শুনশান রাতে হেঁটে যায়। তার মানে যে ভয় ছিল না এমন না। হঠাৎ তার সামনে একটা কালো বিড়াল রাস্তা ক্রস করে। শ্রেষা তো ভয় পেয়ে যায়। কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হয়, এমন একটা কুসংস্কার প্রচলিত আছে। শ্রেষা হয়তো সেটারই ভয় পাচ্ছিল। আসলে কি অমঙ্গল হয়, নাকি মনের ভুল, নাকি কোইন্সিডেন্স? যাই হোক, এভাবে ভয়ে ভয়ে রাস্তা পার করে সে 4:20 বাস স্ট্যান্ডে পৌঁছে। কোথাও কেউ নেই, নিরিবিলি, একদম শুনশান। এইভাবে অনেকক্ষণ সে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখন বাস স্ট্যান্ড এরিয়া পরিষ্কার করা এক মহিলা ঝাড়ুদার তাকে বলে, আর কত দাঁড়িয়ে অপেক্ষা করবে, বাসে গিয়ে বসে অপেক্ষা করতে থাকো। পাশেই একটা বাস দাঁড়িয়েছিল, ফাঁকা, পরিত্যক্ত হতে পারে। শ্রেষা সেই মহিলার কথা শুনে সেই বাসে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর বাসের পিছনের সিটে একটা অবয়ব দেখা যায়। হুডি পরে থাকা লোকটা উঠে আস্তে আস্তে হাতে একটা কাচের বোতল নিয়ে শ্রেষার দিকে এগিয়ে আসে। শ্রেষা বুঝতে পারে হয়তো তার পেছনে কেউ আসছে। ঘুরে তাকাতেই সেই লোকটা শ্রেষার মাথায় কাচের বোতল দিয়ে সজোরে আঘাত করে। শ্রেষা ছিটকে পড়ে মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে উঠে দ্রুত পালাতে চেষ্টা করে, কিন্তু কাচের টুকরো মাটিতে পড়েছিল আর তার উপর পা রাখতেই তার পা কেটে যায়। তার গতি স্লো হয়ে গেলে সেই লোকটা শ্রেষার হাত ধরে টান দেয় আর তাকে বাসের মেঝে দিয়ে টানতে টানতে নিয়ে যায়। পায়ের ক্ষত অংশ থেকে রক্তের টেনে নেওয়া দাগ মেঝেতে পড়তে থাকে। লোকটা শ্রেষাকে বাসের পেছনের সিটে নিয়ে যায়। তারপর যথারীতি একটা একা মেয়ের সাথে এই শুনশান রাতে কি আর হতে পারে, তা নিশ্চয়ই কারো বুঝতে বাকি নেই। মেয়েটাকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মেরে ফেলার চেষ্টাও করা হয় মাথায় আঘাত করে। শ্রেষার রক্তাক্ত দেহ পরিত্যক্ত বাসের মেঝেতে পড়ে থাকে। যে বাসে করে সে হায়দ্রাবাদ যেতে চেয়েছিল সেটাও সময় মতো এসে চলে যায়। কিন্তু শ্রেষার আর হায়দ্রাবাদ যাওয়া হয় না। কালো বিড়াল রাস্তা ক্রস করে হয়তো তার জীবনে অভিশাপই নামিয়ে এনেছে। ঘটনার বেশ কিছু সময় পর সেই ঝাড়ুদার মহিলা ফিরে যাবার সময় সেই বাসের পেছনের কাচ ভাঙা আর রক্তের দাগ দেখে সন্দেহ করে। সে বাসে উঠে চেক করে দেখতে যায় আসলে ব্যাপারটা কি। বাসে গিয়ে সে শ্রেষার অর্ধমৃত দেহ দেখে চমকে যায়। তখনও শ্রেষার প্রাণ আছে, হাত হালকা নড়ছে। ঝাড়ুদার মহিলা দ্রুত অথরিটিকে জানাতে বেরিয়ে যায় চিৎকার করতে করতে। পরের দিন যথারীতি টিভি নিউজে হেডলাইন চলে আসে, সফটওয়্যার কোম্পানির এক মহিলা কর্মী নৃশংস ধর্ষণের শিকার। সকাল 7টার মধ্যে ক্রাইম সিনে পুলিশ, ফরেন্সিক, অ্যাম্বুলেন্স, মিডিয়া সব চলে আসে। পুলিশ আর ফরেন্সিক টিম বিভিন্ন প্রমাণ সংগ্রহ করতে শুরু করে, আর মিডিয়ার যে কাজ সেটা করতে শুরু করে, টিভিতে রিপোর্ট করতে থাকে। এভাবেই কি মেয়েদের নিরাপত্তা সংকট বেড়ে যাবে? মেয়েরা কি নির্ভয় বাইরে চলতে পারবে না? এই নৃশংসতার শেষ কোথায়? সাধারণ মানুষও তাদের সাথে যোগ দিয়ে বলে, এরকম রেপিস্টকে তো এনকাউন্টারে মারা উচিত। ফরেন্সিক টিম ক্রাইম সিন থেকে বিভিন্ন প্রমাণ স্যাম্পল কালেক্ট করতে থাকে, আর পুলিশ আশেপাশে জিজ্ঞেস করতে থাকে কেউ কিছু জানে বা দেখেছে কিনা।
কিন্তু কারো থেকেই সেরকম কোনো তথ্য পায় না পুলিশ। কারণ যে সময় ঘটনা ঘটে সে সময় আসলেই সেভাবে কারো থাকার কথা না। আইএসপি মনোজ কুমার তার কনস্টেবল অফিসারদের উপর খুব রেগে যায়। এসব ঘটনায় উপর মহলের চাপ থাকে, দ্রুত সমাধান করতে না পারলে কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে চলে যাবে। এতে পুলিশ ডিপার্টমেন্টেরই দুর্নাম। এক এক করে শ্রেষার প্রতিবেশী, অফিস কলিগ, ম্যানেজার সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে শ্রেষা অনেক নিরিবিলি স্বভাবের। সে তো অফিসের পার্টিতেও তেমন জয়েন করতো না। ছুটিতে দাদুর সাথে সময় কাটাতে বাড়িতে থাকতো। অফিসের ম্যানেজার বলে সে অনেক ট্যালেন্টেড মেয়ে ছিল, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডও পেয়েছিল। মেয়েটার সাথে আসলেই খারাপ হয়েছে। শ্রেষা এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। টিভিতে নিউজ দেখানো হয় ঘটনার এতদিন পরেও অপরাধীকে ধরা যায়নি। সাধারণ মানুষ ক্ষুব্ধ। কেউ কেউ বলছে ক্রাইম হওয়া তো আটকাতে পারেনি, এখন অপরাধীও ধরতে পারছে না। পুলিশ ডিপার্টমেন্ট কি আদৌ কাজের? কেউ কেউ তো বলছে এতদিনে কিছু করতে পারেনি, পুলিশের উপর থেকে ভরসায় উঠে যাচ্ছে এভাবে। আইপিএস মনোজ তো রেগে আগুন। এখনো কিছু সমাধান হচ্ছে না দেখে সে তার অফিসারদের উপর রাগ ছাড়তে থাকে। মহিলা সংগঠন তো রাস্তায় নেমে গেছে। তারা তো বলছে কিছু করতে না পারলে আমাদের থেকে চুরি নিয়ে হাতে পড়ে বসে থাকুন, আমাদের হাতে বিচারের দায়িত্ব দিন। কোনোভাবেই যখন সমাধানের পথ বের হচ্ছে না, তখন ডিজিবি আর আইপিএস মনোজ একটা মিটিং করে। এখানে কনস্টেবল আর অফিসারদেরকে ডেকে জিজ্ঞেস করে কাজের অগ্রগতি কতদূর। অফিসার জানায় তেমন কোনো কিছু এগোতে পারছে না, তারা তাদের 100% দিয়ে ট্রাই করছে। কিন্তু ডিজিবি রেগে বলে এভাবে করলে চলবে? একে তো উপর মহলের প্রেশার, তার উপর মিডিয়ার প্রেশার। এরকম করলেই কেস সিআইডি এর হাতে চলে যাবে। অফিসার বলে আমাদের আরেকটু সময় দিন স্যার। ডিজিবি বলে সময়ই তো নেই, পুলিশ ডিপার্টমেন্টের সম্মানের বাজি এখন। তোমরা যদি কিছু করতে না পারো তাহলে অন্য কোনো যোগ্য অফিসারের হাতে কাজ দিতে হবে। ডিজিবি জিজ্ঞেস করে এরকম কোনো যোগ্য লোক আছে কিনা। আইপিএস মনোজ একটু ভেবে বলে হান্ট টিম। ডিজিবি বলে হান্ট টিমকে? এবার অফিসার বলে আগের বার বিক্রম কি করেছিল মনে নেই স্যার, এর জন্য ওকে সাসপেন্ডও করা হয়। ডিপার্টমেন্টে ওর জন্য কালো দাগও লাগে। আইপিএস মনোজ বলে কি হয়েছিল কি না হয়েছিল তা নিয়ে এখন ভেবে লাভ নেই, আমরা জানি আসলে কি হয়েছিল। আর তুমি কি পুরনো কেস টেনে এনে বিক্রমকে ব্লেম করতে চাচ্ছ? ডিজিপি জিজ্ঞেস করে হান্ট টিম আবার চালু করে পুরনো ঝামেলা আবার ডেকে আনা হবে না তো? আইপিএস মনোজ তখন বোঝায় বিভিন্ন সময় হান্ট অনেক জটিল কেস সলভ করেছে। এর মধ্যে ড্রাগ কেস, অর্গান ট্রাফিকিং কেস, গ্যাংস্টারদের ধ্বংস করার কেস, সব অত্যন্ত নিখুঁতভাবে সলভ করেছে এই টিম। ক্রিটিক্যাল কেস সলভ করতে হান্ট টিম একমাত্র ভরসা আমি মনে করি। ডিজিবি আরও বলে এখানে সমস্যা হান্ট টিম না, তার বিপরীতে লিড করা টিম। আইপিএস মনোজ ভরসা দেয় আশা করি কোনো সমস্যা হবে না। ডিজিবি জিজ্ঞেস করে তা এই বিক্রম বসুকে কোথায় পাওয়া যাবে? এবার আমরা দেখি আমাদের কাহিনীর হিরো বিক্রম বসুকে। 1 বছর সাসপেন্ড থাকায় সে খুব সতর্কভাবে খরচ করে যাতে টাকা বেশি বাঁচানো যায়। তাই এখানে তাকে পেস্টের প্যাকেট চিপে চিপে পেস্ট করতে দেখা যাচ্ছে। এরপর ফ্রেশ হয়ে গোসল করে সে স্রষ্টার প্রার্থনা করতে বসে। ভক্তিভরে প্রার্থনা করার পর সে বাবা মা ও নিজের জন্য চা বানায়। তার মা এসব দেখে বলে তুমি এসব করতে যাও কেন, কাজের মেয়ে রাখলেই তো হয়। বিক্রম বলে কাজের মেয়ে যাতে রাখতে না হয় এর জন্যই এসব করি। মাসে 5,000 টাকা নিলে বছরে 60,000, ভেবে দেখো কত টাকা বেঁচে যাচ্ছে। বাবা মা আর কি বা বলবে। এবার বিক্রম আরো বলে তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আবার গরম করতে গেলে এক্সট্রা গ্যাসের বিল বাড়বে। বিক্রম রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, সব গুছিয়ে রাখা, সব কাজই করে সংসারে। আবার মা বাবার সাথে হ্যাপি টাইমও কাটায়। এর মধ্যে কমিশনার অফিস থেকে বিক্রমের কল আসে, আর সে রং নাম্বার বলে কেটে দেয়। কাজ শেষ করে যখন রেস্ট নিচ্ছিল তখন আবার কল আসে, তাও সে রং নাম্বার বলে কেটে দেয়। কিন্তু শেষবার বাইক পরিষ্কার করার সময় একটা কল আসে, আর এটা করে আইপিএস মনোজ। সে বলে আমি জানি বিক্রম, এটা তুমি, অফিসে আসো, তোমার সাথে কথা আছে। বিক্রম তো ধরা পড়ে একেবারে লজ্জা পেয়ে যায়। তারপর সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর তার এই বের হতে দেখে তার মাও অবাক হয়ে যায়। বিক্রম পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু দরজা দিয়ে ঢোকার সময় তার অতীত স্মৃতি মনে পড়ে, কিভাবে তাকে সাসপেন্ড করা হয়েছিল। তার ইউনিফর্ম, ব্যাজ, পিস্তল ফিরিয়ে দিতে হয়, কাগজে সই করতে হয়, সাসপেন্ড লেটার পেতে হয়। এসব চিন্তা করে সে আবার দরজার বাইরে চলে যায়। বিক্রম ট্রমাটাইজ হয়ে গেছিল, তার ডিপ্রেশন আবার মাথাচাড়া দেয়। তাড়াতাড়ি সে পকেট থেকে মেডিসিন বের করে খেয়ে নেয়। কিছুক্ষণ বাইরে থেকে রিল্যাক্স হয়ে সে আইপিএস মনোজ কুমারের সাথে দেখা করতে যায়। আইপিএস মনোজ বলে আমি জানি আমার ওপর তুমি আর ভরসা করতে পারবে না, কিন্তু তোমার ধারণা আমি বদলাতে পারি। বিক্রম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে 1 বছর হয়ে গেছে স্যার, আপনি না কোনো কল করেছেন না মেসেজ।
আজ আমি আপনার সামনে এখানে আছি, আপনি আমাকে জিজ্ঞেস পর্যন্ত করেননি আমি কেমন আছি। আপনার কাজের কথা বকে যাচ্ছেন শুধু। আইপিএস মানুষ বলে, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন ডিপার্টমেন্টের সম্মান বাজিতে আছে। আর এই কেস তুমি ছাড়া আর কেউ সলভ করতে পারবে না। বিক্রম বলে, সরি স্যার, আমি পুরনো ক্ষত আবার জাগাতে চাই না। এই বলে বিক্রম উঠে চলে যায়। কিন্তু আইপিএস মনোজ বলে, আমি তোমাকে ভালো করে চিনি বিক্রম। তুমি ডিউটিতে থাকো বা না থাকো, ইউনিফর্ম পরো বা না পরো, তোমার ভেতরের পুলিশ অফিসার কখনো হার মানবে না। বিক্রম আর তার কথায় পাত্তা না দিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে সে কিছুক্ষণ ভাবতে থাকে। এরপর চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে বাইক নিয়ে বাড়ির দিকে ফিরে আসছিল। মাঝ রাস্তায় তার বন্ধু তাকে কল করে, জানায় তার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, ব্লাড লাগবে। আর বিক্রমের ব্লাড গ্রুপের সাথেই সেই ব্লাড মেলে। তাই যদি সে ব্লাড দিতে আসে তাহলে খুব ভালো হয়। বিক্রম লোকেশন পাঠাতে বলে। এদিকে হসপিটালের সামনে জনগণের মিছিল, পোস্টার, ভিড় তো লেগেই আছে। এখানে সবাই বিচার চাই পোস্টার নিয়ে আছে। কেউ কেউ বলছে পুলিশ ব্যবস্থা এত স্লো কেন, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একজন বলে, নিষ্কর্ম পুলিশ ব্যবস্থা। এবার সিনিয়র অফিসার একটু বিক্ষুব্ধ হয়ে দেখতে আসে কে এই কথা বলল। তখন একটা মেয়ে সামনে আসে, সমাজকর্মী হবে। সে সিনিয়র অফিসারের কাছে জবাব চায়, এখনো কেন অপরাধী ধরা হয়নি। সিনিয়র অফিসার জানায় তারা কাজ করছে। মেয়েটা জিজ্ঞেস করে, পুলিশ থাকতে অপরাধী বা ঘটে কি করে? এটাই পুলিশের ফল্ট। ভোর 4টায় বাস স্ট্যান্ডের কাছে কেন পুলিশের পেট্রোলিং গাড়ি ছিল না? এটা তো থাকার কথা। নিয়ম অনুযায়ী মহিলা কনস্টেবলও থাকার কথা। এসব কথা শুনে সিনিয়র অফিসার একটু দমে যায়। এক লেডি কনস্টেবল এসে ভিড়কে পিছিয়ে দিয়ে ঠেলাঠেলি শুরু করে। কিন্তু মেয়েটা বলে, আমাদের পিছনে না ঠেলে আপনাদের কেউ সামনে এগিয়ে আসুন, প্রশ্নের জবাব দিন, ন্যায় বিচার করুন। পুলিশ আর সাধারণ মানুষের এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। আর এই হসপিটালেই এসেছিল বিক্রম, তার বন্ধুর বন্ধুকে ব্লাড দিতে। হসপিটালে ঢোকার সময় সে মেয়েটার কথাগুলো দাঁড়িয়ে শুনছিল। বিক্রম বলে, মেয়েটা কিন্তু কথাগুলো ভুল বলেনি। তার বন্ধু বলে, মনে হয় পুলিশের সাথে পূর্ব শত্রুতা আছে তার। বিক্রম বলে, আমারও আছে। এই বলে ভিতরে চলে যায়। এরপর যথারীতি ব্লাড দেওয়ার জন্য কেবিনে যায়। ব্লাড দেওয়া শেষ হয়ে বের হবার সময় নার্স তাকে একটা জুসের প্যাকেট দেয়। বিক্রম কেবিন থেকে বের হবার পর ওয়েটিং রুমে একটা বাচ্চা বসা দেখতে পায়। নিষ্পাপ বাচ্চা দেখে তার মন নরম হয়। আর সে তার জুসের প্যাকেট তাকে দিয়ে দেয়। বাচ্চাটা অনেক খুশি হয়। আরেকটু দূরে সে শ্রেষার দাদুকে বসে নীরবে কান্না করতে থাকতে দেখে। বিক্রম তার বন্ধুকে জিজ্ঞেস করে, ওনার কি সমস্যা? তার বন্ধু জানায়, কয়েকদিন আগে যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, বাইরে যার জন্য প্রতিবাদ মিছিল দেখলে উনি সেই মেয়ের দাদু। মেয়েটার অবস্থা খুব খারাপ, বাঁচে কি মরে তা ঠিক নেই। শুনেছি মেয়েটার দাদু ছাড়া আর কেউ নেই। বিক্রম দাদুর কাছে এগিয়ে যায়, জিজ্ঞেস করে, তার সাথে আর কেউ নেই? দাদু বলে, আছে তো, ওই যে আইসিইউতে আছে। এরপর কান্না জড়িত গলায় বলে, আমি বলেছিলাম এগিয়ে দেই, কিন্তু বলল নিজের গ্রামে কিসের ভয়। কিন্তু এখন দেখো কি হয়ে গেল। দাদু আরো বলে, এবার বলে গিয়েছিল সামনের বার এসে আমার সাথেই সব সময় থাকবে, কিন্তু এখন তো ওর জীবন সারা জীবনের জন্য অন্ধকারে পড়ে গেল। দাদু তো রেগে গিয়ে বলে, তার হাতে শক্তি থাকলে সে অপরাধীকে গলা টিপে মেরে ফেলতো। একটা মেয়ের জীবন নষ্ট করে অপরাধী এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। হয়তো তার রাগ তার নাতের জীবন সুস্থ করে দেবে না, কিন্তু এমন অবস্থায় তার হয়ে ন্যায় কে এনে দেবে? সব শুনে বিক্রমের মন খারাপ হয়ে যায়। সে দাদুকে সান্ত্বনা দেয়। এরপর আইসিইউর কাছে গিয়ে শ্রেষ্ঠার অবস্থা দেখে। তাতে আরো ইমোশনাল হয়ে যায়। এদিকে হসপিটালের সামনে রিপোর্টারদের ভিড় যেন কমেই না। সিনিয়র অফিসার মাঝে এসে একটা ব্রিফিং দিয়ে যায়। সে জানায় তারা কাজ চালিয়ে যাচ্ছে। অপরাধী তাদের থেকে অনেক চালাক, তাই ধরা যাচ্ছে না। ধরা পড়লেই আপনারা জানতে পারবেন। এর বাইরে পুলিশ সাংবাদিকের আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই চলে যায়। বিক্রম বাসায় এসে কেমন যেন আনমনা দিন কাটাতে শুরু করে। কিছুতেই মন বসাতে পারে না। খেতে বসে বা মায়ের সাথে টিভি দেখে কিংবা নিরিবিলি সময় কখনোই সে যেন শান্তিই পাচ্ছিল না। একটা অদৃশ্য দায়িত্ববোধ তাকে তাড়া করে বেড়ায় যেন। নিজেকে সে আর আটকাতে পারে না। এক পর্যায়ে আইপিএস মনোজকে কল করেই বসে। বিক্রম কিছু বলতেই যাবে, তার আগেই আইপিএস মনোজ বলে, তুমি যে কোনো সময় জয়েন করতে পারো। বিক্রম বলে, স্যার আমি তো কিছু বলিনি। কিন্তু আইপিএস মনোজ বলে, যেখানে ন্যায়ের কথা আসে সেখানে তোমার আর আমার চিন্তাধারা একই হবে। আর আমি 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার কলের জন্য। তুমি তো দেরি করে ফেলেছ। তারপরও স্বাগতম তোমাকে। দেরি না করে বিক্রম পুলিশ স্টেশনে চলে আসে। আইপিএস মনোজ তাকে বলে, আমরা অনেক কেস সলভ করেছি, যা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু এই কেস সলভ করে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে মেয়েরা নিরাপদ। আমরা মেয়েদের ভরসার জায়গায় যেতে চাই। তাই সেই অপরাধী ধরার মিশনে নেমে যাও। বিক্রম জিজ্ঞেস করে, আমার দলে কে কে থাকবে? আইপিএস মনোজ বলে দেয়, আমি তোমাকে ডিটেলস দিয়ে দিব।
সিনিয়র অফিসার এবার বিক্রমকে কেস তথ্য রিলেটেড ফাইল সব দিয়ে দেয়, কিন্তু বিক্রম বলে আপনার কাছেই রাখুন, আমার কাজে আসবে না। আইপিএস মনোজ বলে তোমাকে বোঝা আসলেই কঠিন। এরপর বিক্রম বেরিয়ে যায়। পরের দিন ইউনিফর্ম পরে রেডি হয়ে ডিউটির জন্য বের হয়। তার মা বাবাও তাকে আশীর্বাদ করে পাঠায়। অফিসে আসার পর আইপিএস মনোজ তাকে অফিসিয়াল চিঠির খাম দিতেই যাবে, কিন্তু তখন ডিজিবি কল করে কিছু তাকে বলে, যা শুনে আইপিএস মনোজের মুখ অন্ধকার হয়ে যায়। বিক্রম জিজ্ঞেস করে কি হয়েছে। আইপিএস মনোজ বলে সাবিত্রী দেবী বিক্রমের আবারও জয়েনিং আটকানোর জন্য কোর্ট অর্ডার নিয়েছে। আইপিএস মনোজের হাত বাঁধা, সে কিছুই করতে পারবে না, মানে বিক্রমের জয়েন করা হবে না। বিক্রম বাইরে আসতেই তার সাথে মুখোমুখি হয় সাবিত্রী দেবী। সে বলে তুই আমার নিষ্পাপ ছেলের জীবন নিয়েছিস, আমি বেঁচে থাকতে তুই এই ইউনিফর্ম আর পরতে পারবি না, আমি এমন কাজই করব। সাবিত্রী দেবী ভিতরে চলে যায়, কিন্তু বিক্রমের আবার পুরনো স্মৃতি মনে পড়ে আর প্যানিক অ্যাটাক শুরু হয়। সে দ্রুত মেডিসিন খেয়ে নেয়। এবার আমরা অন্য একটা গ্রাম এলাকার দৃশ্য দেখতে পাই, যেখানে সন্তোষ নামের একজন পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করে তার ভাইকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বিস্তারিত জিজ্ঞেস করে আর সন্তোষ জানায় তার ভাই 6 মাস জেলে ছিল, 2 দিন আগেই ছাড়া পেয়েছে, কিন্তু বাড়িতে আসেনি। পুলিশ জিজ্ঞেস করে কি কেসে জেলে গিয়েছিল আর কাউকে সন্দেহ করে কিনা। সন্তোষ জানায় চুরির কেসে জেলে গিয়েছিল আর তার সাথে শিবাও ছিল। শিবা আর সে একই কেসে জেলে যায়। সন্তোষের ধারণা শিবা কিছু করেছে। সে পুলিশকে দুজনের ছবি দেখায়। পরের দৃশ্যে আমরা শিবাকে একটা ঘরের মধ্যে হন্তদন্ত হয়ে ঢুকে ভয়ে দরজা বন্ধ করতে দেখি। এদিকে বিক্রম গোসল করতে করতে সাবিত্রী দেবীর বলা কথাগুলো ভাবতে থাকে। বাথরুম থেকে বের হয়ে দেখে টিভিতে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকরা রিপোর্ট করছে। বিক্রম টিভি বন্ধ করে দেয়। তার বাবা বলে টিভি তো বন্ধ করে দিলি, কিন্তু এদের মুখ কি বন্ধ করতে পারবি? বিক্রম ছাদে চলে যায় আর সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। বিক্রম ছাদের এক কোনায় বসে সিগারেট টানছিল। সেখানে তার মা চলে আসে। মাকে দেখে সে সিগারেট লুকিয়ে ফেলে। তার মা তার পাশে বসে বলে প্রতিটা মায়ের কাছে তার ছেলে হিরো, আর সে তার হিরোকে হারিয়েছে। একজন মা হিসেবে আমি তার কষ্ট বুঝতে পারছি। বিক্রম বলে আমিও তার অবস্থা বুঝতে পারছি, তার জায়গায় আমি থাকলে হয়তো এভাবেই রিয়েক্ট করতাম। তখন বিক্রমের মা বলে একজন সন্তান হারানো মায়ের কষ্ট তো তুমি বুঝে নিলে, কিন্তু আমার কষ্ট কে বুঝবে, যার সন্তান জীবিত থেকেও সবকিছুতে হেরে যাচ্ছে। বিক্রম কোনো উত্তর দিতে পারে না। সে উত্তর দেবে কি, কি বা দেয়ার আছে। এর মধ্যে আবার কল আসে বিক্রমের। আইপিএস মনোজ তাকে অফিসে দেখা করতে বলেছে। বিক্রম অফিসে এসে তার সাথে দেখা করে। বিক্রম চুপচাপ বসেছিল দেখে মনোজ জিজ্ঞেস করে তো কি ভাবলে বিক্রম? বিক্রম উত্তর দেয় কি ভাববো, কি ভাবার আছে, কোর্ট থেকে যেহেতু অর্ডার আছে সেখানে আমি আর কি করতে পারি। আইপিএস মনোজ বলে কোর্টের অর্ডার আছে বলে কি ন্যায়ের বিরুদ্ধে লড়াই থেমে যাবে? বিক্রম জিজ্ঞেস করে তবে কি আমাকে আপনি ইউনিফর্ম ছাড়াই ডিউটি করতে বলেন? আইপিএস মনোজ বলে একদম তাই, এজন্য তোমাকে আমি এত স্মার্ট বলি। বিক্রম বলে ছোটবেলা থেকেই আমার পুলিশ ইউনিফর্মের প্রতি আকর্ষণ ছিল, অনেক কষ্টে আমি এই ইউনিফর্ম অর্জন করেছি। মানুষ জিজ্ঞেস করতো এই ইউনিফর্মের উপর এত টান কেন? আমি বলতাম কৃষকের যেমন মাঠের প্রতি টান, আমারও ঠিক তেমন টান। আর আজ আপনি আমাকে ইউনিফর্ম ছাড়া ডিউটি করতে বলছেন। আইপিএস মনোজ বলে যদি আবার এই ইউনিফর্ম ফিরে পেতে চাও তাহলে এর বাইরে আর কোনো অপশন নেই। বিক্রম বলে ঠিক আছে, এতদিন ইউনিফর্ম পরে ডিউটি করেছি, এখন আবার ইউনিফর্ম পরার যোগ্যতা অর্জন করার জন্য লড়াই করব। আইপিএস মনোজ বলে তোমার টিমের ডিটেলস আমি ইমেল করে দিয়েছি আর ডিজিপি স্যারের সাথে কথা হয়েছে, তুমি ডিউটি শুরু করতে পারো। বিক্রম বাসায় এসে ইমেল চেক করে টিমমেটদের ইনফরমেশন দেখতে থাকে। আর আমাদের দেখানো হয় টিমে কারা কারা আছে আর তারা কেমন। প্রথমেই আসে হেড কনস্টেবল রাঙ্গা রাও। তার আর 6 মাস পরেই রিটায়ারমেন্টে চলে যাবার কথা। এর মধ্যে তাকে বিক্রমের হান্ট টিমে দেওয়া হয়। রাওকে যখন সিনিয়র অফিসার এটা জানায় তখন সে আমতামতা করে আর রিটায়ার্ডের আগে এসব হাঙ্গামায় না গেলেই কি নয় জানতে চায়। পরে পুলিশ কমিশনারের ভয়ে সে রাজি হয়। পরবর্তী ব্যক্তি ক্রাইম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর অখিলা। তাকে দেখা যায় রাস্তায় মেয়েদের রিফ্রিজিং করা বখাটেদের বেধড়ক মারধর করতে। সাধারণ পোশাকে থানায় তাকে চিনতে না পেরে তার সামনেই বখাটেগুলো মেয়েদের বাজে মন্তব্য করতে থাকে। আর অখিলা তো ছিল মার্শাল আর্ট কৌশল জানা, তাই শাড়ি পরে থাকা সত্ত্বেও বখাটেগুলোকে সেই লেভেলের ধোলাই করে। টেকনোলজি ও হ্যাকিং এক্সপার্ট হিসেবে থাকছে আলী জাফর। তাকে দেখা যায় একজনকে অফিসের কম্পিউটারের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করতে সাহায্য করছে। লোকটা অফিসের কম্পিউটারে উল্টাপাল্টা কিছু দেখে ফেলেছিল আর কি। আলী এই বাইরের কাজগুলো অবশ্য টাকার বিনিময়ে করে, আর সেই ব্যাপারে একদম এক্সপার্ট। তিনজনে তাদের মিটিং রুমে বিক্রমের অপেক্ষা করছিল। রাঙ্গা রাও তো আয়েশ করে চা খেয়ে নিচ্ছে, পরে নাও জুটতে পারে। বিক্রম চলে আসে আর সবাই তার কাছে এসে নিজের পরিচয় দেয়।
অকিলা তো হ্যান্ডশেক করতে যায়, কিন্তু বিক্রম ইগনোর করে। রাও চা আনার কথা বলে, কিন্তু বিক্রম বলে চায়ের জন্য সময় নেই, সোজা কেসের তথ্যতে চলে যেতে হবে। এরপর বিক্রম বোর্ডে কিছু ইনফরমেশন লিখে ফেলে। বেশ ভালোই ইনফরমেশন কালেক্ট করেছে সে। তা দেখে আলী বলে, আপনি তো অনেক ফাস্ট অনেক ইনফরমেশন পেয়েছেন, অনেক জিনিয়াস। বিক্রম উত্তর দেয়, আমাকে তেল মেরে লাভ নাই, কাজের কাজ করো। আলী তখন সরি বলে আর রাওকে জিজ্ঞেস করে, এরকম করা নাকি উনি? রাও বলে, এখন তো শুধু শুরু, সামনে দেখো আর কি কি হয়। বিক্রম তাদের দিকে তাকায়, তারা চুপ হয়ে যায়। বিক্রম বলে, আপাতত এই আমাদের ইনফরমেশন, এখন কি হয়েছে, কিভাবে হয়েছে আর কে করেছে, এটাই আমাদের বের করতে হবে। সবাই বেরিয়ে পড়ে তদন্ত করতে। প্রথমে তারা হসপিটালের আইসিইউতে যায় শ্রেষার অবস্থা দেখতে। ডাক্তারের কাছে আলাপ করে জানতে পারে অবস্থার কোনো উন্নতি নেই। এবার এখানে ফরেনসিক টিমের ডাক্তার কীর্তন আসে। সে জানায় শ্রেষা এখন ব্রেইন ডেড অবস্থায় আছে। কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করার কারণে টিস্যু, ব্লাড সেল নষ্ট হয়ে গেছে, কোমায় চলে গেছে বলা যায়। নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে তাকে। সিমেন স্যাম্পল আছে, কিন্তু কার সাথে ম্যাচ করাবো সেই সাসপেক্ট নেই। বিক্রম বলে, আপডেট রাখুন, সাসপেক্ট পেয়ে যাব খুব দ্রুত আশা করি। এখান থেকে তারা ক্রাইম সিনের উদ্দেশ্যে বের হয়। সেখানে পৌঁছে আলী বলে, এখানে 3টা সিসিটিভি ক্যামেরা আছে। বিক্রম বলে, 3টা না 4টা। কনস্টেবল বলে, এটা এমএলএর বাংলোর সিসিটিভি ক্যামেরা। বিক্রম আলীকে ওই ক্যামেরার ফুটেজ বের করতে বলে আর রাওকে চা খাবার জন্য দোকানে পাঠিয়ে দেয়। অখিলা বলে, অপরাধী ফিঙ্গারপ্রিন্ট না রাখার সর্বাত্মক চেষ্টা করেছে, সতর্ক থেকেছে। এরপর এই এলাকার পুলিশ স্টেশনের 2জন কনস্টেবল আসে। বিক্রম জিজ্ঞেস করে সবার আগে কে দেখেছিল। তখন সেই ঝাড়ুদার মহিলাকে ডেকে আনা হয়। সে যা যেভাবে দেখেছিল সেটাই জানায়। বিক্রম সময় জিজ্ঞেস করে আর মহিলা জানায় ভোর 5:30। বিক্রম জিজ্ঞেস করে, এত শিওর কিভাবে? মহিলা বলে, তার ডিউটি শেষ হয় ওই সময়, তাই সে জানে। এরপর সে তাদের স্যারকে গিয়ে জানায় ঘটনা আর সে পুলিশকে কল করে। এরপর সেই লোক আসে আর জানায় সে তো জানার সাথে সাথে পুলিশকে কল করেছে, কিন্তু পুলিশ আসার আগে মিডিয়া চলে আসে। বিক্রমের সন্দেহ হয় পুলিশ আসার আগে কিভাবে মিডিয়া আসে, মিডিয়াকে তাহলে কে কল করেছিল। এরপর বিক্রম সেই কল করা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত বের করতে বলে আর আলী সেই সিসিটিভি ফুটেজ বের করে আনে। তারা সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে আর দেখার পর জানতে পারে 5:05 শ্রেষা বাসে ওঠে আর 5:32 ঝাড়ুদার মহিলা তাকে বাসে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করে। আর এই 2জন ছাড়া কাউকেই দেখা যায়নি যে বাসে উঠেছে বা নেমেছে। মানে অপরাধী বাসের মেইন দরজা ব্যবহার করেনি। এর মধ্যে রাও এসে বলে, এই বাস নষ্ট, 5 দিন ধরে এখানে পড়ে আছে। তখন বিক্রম বলে, তাহলে হায়দ্রাবাদি বাস এই রোডেই গেছে। আর সিসিটিভিতেও এটা পায়। বিক্রম এবার হিসাব মেলায়, কেউ জেনে শুনে প্ল্যান করে শ্রেষাকে আক্রমণ করেছে। হতে পারে এটা কোনো কিছুর প্রতিশোধ নিতে এমন কাজ করেছে। এরপর তারা ঘটনা আরও ভালো করে বুঝতে বাসে ওঠে। বিক্রম সেখানে গিয়ে নিজের কল্পনায় ঘটনা তৈরি করে দেখতে শুরু করে। আর যেভাবে যেভাবে আক্রমণ হয় সেভাবেই সে সেটা কল্পনাতে দেখে। প্রতিটা স্থানে চিহ্ন দেখে সে ঘটনার একটা মডেল তৈরি করে, যেটা বাস্তবের সাথে মিলে যায়। সব বিবেচনা করার পর বিক্রম চিন্তা করে শ্রেষাকে হয়তো মেরে ফেলতেই চেয়েছিল, কিন্তু তার ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছে। তার মানে এখনও শ্রেষার জীবন ঝুঁকিপূর্ণ। সাথে সাথে সে হসপিটালে ডিউটিরত কনস্টেবলকে কল করে, কিন্তু তারা তো আয়েসে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল। এদিকে অটোতে করে একটা লোক আসতে দেখা যায়। ডাক্তারের পোশাক পরে সে হসপিটালে ঢুকে যায়, চেহারা অবশ্য দেখায় না। অনেকবার কল করার পর কনস্টেবল ফোন ধরে। বিক্রম জিজ্ঞেস করে তারা কোথায়। শ্রেষার জীবন ঝুঁকিপূর্ণ আর তারা বাইরে চা খাচ্ছে। এ কথা শুনে তারা চা ফেলেই হসপিটালে দৌড়ে যায়। তারা ছুটতে থাকে, কিন্তু অপরাধী আগেই পৌঁছে যায় শ্রেষার রুমে। তার অক্সিজেন মাস্ক খুলে মেশিন অফ করে দেয়। কনস্টেবলরা তো ছুটে আসছে, তবে মনে হয় তার আগেই শ্রেষা না ফেরার দেশে চলে যাবে। ভাগ্যক্রমে কনস্টেবলরা পৌঁছে যায় আর অপরাধী দ্রুত আবার মাস্ক লাগিয়ে মেশিন অন করে লুকিয়ে পড়ে। কনস্টেবল এসে দেখে সব ঠিকঠাক আছে, বিক্রমকে জানিয়ে দেয়। বিক্রম শ্রেষাকে অন্য আইসিইউতে শিফট করে সিকিউরিটি বাড়াতে বলে। এদিকে সন্তোষ বাড়ি ফিরে এসে দেখে তার মা ঘরের কাজ করছে। সে মাকে জিজ্ঞেস করে, সে কি এখনো ছোট ছেলের ওপর রাগ করে আছে? মা বলে, ও আছে বলেই মনে করি না, তাহলে রেগে থাকার কি? সন্তোষ তাকে বোঝাতে থাকে, রাগ রাখতে নিষেধ বলে, ক্ষমা করে দিতে বলে। কিন্তু তার মা কিছুতেই এসব মানতে রাজি না, কারণ তার জন্য এখন তার জীবন দুর্বিষহ। সন্তোষ বলে, সে যা করেছে তার শাস্তি সে পেয়েছে, এখন কেন এত রাগ পুষে রাখবে? ফিরে আসলে তাকে ক্ষমা করে দিও। মা বলে, তার পাপের সাজা 4 বছর পেয়েছে, কিন্তু তার জন্য আমাকে সারা জীবন সাজা পেতে হবে। মানুষের কাছে ছোট হতে হবে, এর থেকে সে মরে যাক। পরের দৃশ্যে আমরা বিক্রমের টিমকে একটা সস্তা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য বসতে দেখি।
ওয়েটার এসে জিজ্ঞেস করে মিনারেল ওয়াটার নাকি নর্মাল। বিক্রম বলে নর্মাল। সবাই একটু ইতস্তত হয়, মিনারেল ওয়াটার খেয়ে অভ্যস্ত কিনা। অখিলা তো বলেও বসে, স্যার একটু বেশি হয়ে গেল না? বিক্রম বলে হ্যাঁ, এক একটা বোতলের দাম যা, এর থেকে নর্মাল পানিই ভালো। এর মধ্যে ওয়েটার গ্লাস আর জগ নিয়ে চলে আসে। খাবারের অর্ডার নিতে আসলে বিক্রম 4টা রুটি আর মিক্সড ভেজিটেবল অর্ডার দেয়। রাও বলে এটা কি আপনার একার অর্ডার স্যার? বিক্রম বলে না, সবার জন্য। রাও জিজ্ঞেস করে কিন্তু আমরা তো 4 জন। বিক্রম বলে 4 জন 4টা রুটি, বেশি খাওয়া ভালো না। সবাই বুঝে গেছে এর সাথে থাকলে খাওয়া ভুলে যেতে হবে। তবে রুটি তরকারি এলে তারা খেতে শুরু করে। নাই মামার চেয়ে কানা মামা ভালো। রাও সবার খাওয়া দেখে ভাবতে থাকে কত সহজে মেনে নিল। এরপর রাগে পুরো রুটি একেবারেই মুখে পুরে দেয়। অখিলা তো এটা দেখে শকড। বিক্রম আগে আগে খেয়ে হাত মুখ ধুয়ে নেয়। এরপর অন্যরা হাত মুখ ধুয়ে নিতে গেলে সে বসে হিসাবের খাতায় হিসাব লেখে কত টাকা খরচ হলো। বাবা, এতটুকু খরচ করে আবার তার নোটও করে রাখছে। খুব হিসেবি হয়ে গেছে বলা যায়। লিখতে লিখতে হঠাৎ তার একটা চিন্তা মাথায় আসে। সে ভাবতে থাকে পুলিশের আগে মিডিয়া আসছে, তার মানে কেউ তো খবর অবশ্যই দিয়েছে। এরপর আলীকে বলে ক্রাইমের সময় শ্রীশাবাদে আর কোন কোন নাম্বার সেখানে অ্যাক্টিভ ছিল দ্রুত সেটা বের করতে, কারণ পুলিশের আগে মিডিয়া এসেছে। তার মানে যে মিডিয়াকে কল করেছে সে অপরাধী হবার চান্স অনেক বেশি। আলী ট্র্যাকিং করে বের করে 5টা নাম্বার অ্যাক্টিভ ছিল এই এরিয়াতে। তার মধ্যে একটা নাম্বার 3টা মিডিয়াকে কল করেছে। 5টা 15-এর দিকে কল করা হয়। বিক্রম দ্রুত কল করতে বলে ওই নাম্বারে, কিন্তু নম্বর বন্ধ দেখায়। বিক্রম এই নাম্বারের ডিটেলস বের করতে বলে। বিক্রমের ধারণা শুধু যদি রেপ করার উদ্দেশ্য থাকতো তাহলে মিডিয়া কল করতো না, মানে এটা নিশ্চিত প্রতিশোধ নিতেই করেছে। আর অপরাধী কে সেটা শ্রেষা জানে। অখিলা বলে কিন্তু তার জন্য আমাদের শ্রেষার কোমা থেকে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিক্রম বলে অত সময় নেই, আপাতত শ্রেষার বাড়ির আশেপাশের লোকজন থেকে খবর কালেক্ট করতে হবে। সবাই মিলে এবার শ্রেষার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে আলী বলে সেই নাম্বার অশোক নামের একজনের আইডি দিয়ে রেজিস্টার করা। বিক্রম আরও ইনফরমেশন বের করতে বলে। শ্রেষার বাড়ির আশেপাশের প্রতিবেশী প্রায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তখন বিক্রম বলে লাল শাড়ি পরা মহিলা, উনি ভিতরে চলে গেছে দ্রুত, সে নিশ্চিত কিছু জানে। অখিলা বলে ওর নাম সমতা, শ্রেষার প্রতিবেশী। এরপর বিক্রম টিম নিয়ে সমতার বাড়িতে চলে যায়। তাকে জিজ্ঞেস করে শ্রেষা নিশ্চিত আপনার ক্লোজ ছিল, তাই কিছু না কিছু হলেও আপনি জানার কথা। সমতা ভয়ে চুপ থাকে, কিন্তু বিক্রম বলে আপনি যদি তথ্য দিয়ে হেল্প করেন তাহলে তো শ্রেষাকে ন্যায় বিচার পেতে সাহায্য করব। সমতা এবার বলে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 4 বছর আগে এক উৎসবের রাতে শ্রেষা ঘরে ফিরছিল। তখন 2টা ছেলে তাকে জঙ্গলে টেনে নিয়ে শ্রীলতা হানির চেষ্টা করে। শ্রেষা নিজেকে বাঁচিয়ে নিয়ে কোনো মতে বাড়ি ফিরে আসে। সেদিন সমতার কাছে কান্নাকাটি করেছিল অনেক। সিন বর্তমানে আসলে সমতা বলে শ্রেষার দাদু পুলিশ কমপ্লেন করেছিল। বিক্রম অপরাধীদের নাম জানতে চায়, কিন্তু সমতা শুধু কুমারটুকুই মনে করতে পেরেছিল। এদিকে আমরা শিবাকে দেখি তার রুমে পাগলের মতো করছে আর অশোকের কথা বলছে। অশোক এখন কোথায়, কেন আসছে না? ভয়েস মেসেজ পাঠায় অশোকের নাম্বারে, অশোক তুই কোথায়? পুলিশ আমাদের গ্রাম পর্যন্ত চলে আসছে, তোর জন্য আমি ফেঁসে গেছি। তার মানে শিবা যার সাথে জেলে ছিল সেই অশোক, মানে সন্তোষের ভাই যে 2 দিন ধরে মিসিং সেই হচ্ছে অশোক। কিন্তু তারা তো চুরির কেসে জেলে গিয়েছিল। তারা কি আদৌ শ্রেষার এই ঘটনার সাথে জড়িত? যেহেতু একবার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। এবার বিক্রমরা শিবা মানে শিবকুমারকে খুঁজতে বের হয়। রা বলে গাড়ির ডিজেল কমে আসছে। বিক্রম বলে কাজ শেষে ভরে নিয়ে যাব। এবার আলীকে জিজ্ঞেস করে পুলিশ স্টেশন আর কত দূর। আলী জানায় 10 মিনিট লাগবে। তখন বিক্রম গাড়ির স্পিড বাড়ানোর জন্য বলে, কিন্তু কিছুক্ষণ পর গাড়ি থেমে যায়, ডিজেল শেষ। এখন উপায়? তারা মাঝ রাস্তায় আটকে যায়। ভাগ্যক্রমে পাশেই একটা ট্রাক ছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করে পেট্রোল পাম্প কত দূরে। ড্রাইভার জানায় 50 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প নেই। এরপর রাও ট্রাকেই একটা ক্যান ডিজেল দেখতে পায়, কিন্তু ড্রাইভার বলে টাকা লাগবে। রাও বিক্রমকে বলে এখন ওর তো টাকা নেই। সোজা মাকে কল করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে। মা জিজ্ঞেস করে টাকা লাগবে? কত টাকা আর কিভাবে পাঠাবো? বিক্রম বলে নাম্বার দিচ্ছি, পাঠিয়ে দাও। মা বলে মানুষ চাকরি করে টাকা আনে, আর তুই চাকরি করে টাকা দিচ্ছিস। এদিকে কীর্তনা ল্যাবে স্যাম্পল টেস্ট করে আর ক্লু বের করার ট্রাই করতে থাকে। বিক্রম তার টিম নিয়ে থানায় আসে আর এখানে 4 বছর আগের নভেম্বরের কেসগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে তারা একটা ফাইল পায়, কিন্তু সেখানে শ্রেষা বা তার দাদুর নামে কেস ফাইল পায় না। এমনকি তখন শ্রেষা মাইনর ছিল, তার কেস পিওসিএসও আদালতে যাবার কথা, কিন্তু সেই পিওসিএসও কেসের ফাইলও নেই। এত কষ্ট করে এসেও কোনো ক্লু না পেয়ে হতাশ হয়ে তারা থানার বাইরে যায়। এবার বাইরে এসে বিক্রম ভাবতে থাকে
তারপর আলীকে জিজ্ঞেস করে সেই নাম্বার যেন কার নামে রেজিস্ট্রেশন করা। আলী বলে অশোকের নামে। এবার বিক্রম অখিলাকে বলে অশোকের নামে কেস আছে কিনা দেখতে। তারা আবার যায় আর অশোক ও শিবকুমারের নামে কেস ফাইল বের করা হয়, কিন্তু তাদের তো চুরির কেস দেয়া হয়েছিল। বিক্রম অবাক হয়। এরপর দেখে এটা মনোহর নামে এক অফিসার করেছিল। বিক্রম কনস্টেবলকে জিজ্ঞেস করে এই মনোহরকে কোথায় পাওয়া যাবে। কনস্টেবল বলে তার 2 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে। এবার তারা গাড়ি নিয়ে মনোহরের বাসায় যায়। রাত হয়ে গেছে আর মনোহর প্রথমে কোঅপারেট করতে চায় না। তখন বিক্রম বলে মাইনর অ্যাসাল্ট কেসকে চুরি ডাকাতির কেস দিয়েছেন। এখন এটা যদি উপরমহল জানতে পারে রিটায়ারের টাকা কি আর ঘরে আসবে? মনোহর বুঝতে পারে এদের সাথে কোঅপারেট না করলে ঝামেলায় পড়বে। বিক্রম আর মনোহর আলাদা কথা বলে। মনোহর বলে মেয়েটা মাইনর ছিল আর পিওসিএসও কেসে দিলে তার নাম সব জায়গায় ছড়িয়ে পড়তো। মেয়েটার ভবিষ্যতে অনেক ঝামেলা হতে পারত। আমারও ওই বয়সের মেয়ে আছে, তাই তার নামে কেস নেইনি। তবে অপরাধীদের শাস্তি দেই চুরির কেসে জেলে দিয়ে। বিক্রম বলে সেদিন যা করেছিলেন তা তখন শ্রেষার জন্য ভালো ছিল, কিন্তু এখন যেটা হয়ে গেল সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর তারাই এখন প্রধান সাসপেক্ট। তারা যেখানে থাকুক না কেন আমি তাদের খুঁজে বের করবই। অপরাধ করে তারা এভাবে বাঁচতে পারবে না। এবার বিক্রম অশোকের বাড়িতে আসে, যেখানে সন্তোষ আর তাদের মা ছিল। তারা এভাবে পুলিশ ঘরে ঢুকতে দেখে অবাক হয়। বিক্রম ঘরে সার্চ করতে বলে আর বলে অশোকের বাড়ি এটা, এখানেই থাকার কথা অশোকের। কিন্তু সন্তোষ বলে জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে এখনো আসেনি। আমি মিসিং ডায়েরিও করেছি। কিন্তু আপনারা কেন খুঁজছেন? রাও বলে শ্রেষাকে যেন অশোক মেয়েটাকে রেপ করেছে। সন্তোষ বলে আমার ভাই এই কাজ করতে পারে না, হয়তোবা শিবা করেছে। এবার শিবার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। সন্তোষ তাদের শিবার বাড়ি চিনিয়ে দেয়, কিন্তু সবাই বলে শিবা অনেকদিন আসে না। বিক্রমরা তালা ভেঙে ভেতরে ঢোকে। সব জিনিসপত্র অনেকদিন ধরে আটকা থাকার কারণে বাজে গন্ধ হয়ে গেছে। এর মধ্যে তারা ক্লু খুঁজতে থাকে। এখানে খাবার বাটিতে খাবার পচাও পাওয়া যায়। তখন রাও ড্রয়ার থেকে কিছু পেপার কাটিং আর শ্রেষার অনেক ছবি পায়। মানে শিবার অনেকদিন ধরেই শ্রেষার উপর নজর ছিল, তাই তাকে ধরতে পারলে হয়তো কেস সলভ হতে পারে। বিক্রম আলীকে লোকেশন বের করতে বলে আর কিছুক্ষণের মধ্যেই আলী লোকেশন বের করে ফেলে। সবাই খুঁজতে বেরিয়ে পড়ে। লোকেশন অনুযায়ী গিয়ে তারা গাড়ি রেখে বের হয়। বের হবার সময় পিস্তল নিতে গিয়ে বিক্রমের হাত কাঁপে। আগের স্মৃতি মনে পড়ে। সে আর পিস্তল নেয় না, নিতে পারে না। খালি হাতে বের হতে দেখে রাও জিজ্ঞেস করে আপনি পিস্তল নিলেন না? বিক্রম বলে আপনি নিয়ে নিন। কিন্তু রাও বলে সে ট্রেনিং ছাড়া আর কখনো পিস্তল চালায়নি। বিক্রম বলে আপনার উপর ভরসা আছে আমার। রাও বলে আপনার বিশ্বাস ভাঙবো না আশা করি। আস্তে আস্তে তারা এগিয়ে যায়। সেখানে অনেকগুলো ঘর ছিল। প্রতিটা ঘরে এক এক করে চেক করে, কিন্তু পায় না। লাস্ট ঘরে পায় ঠিকই, কিন্তু কেউ আগেই তাকে মেরে দিয়ে গেছে। বিক্রমের তো আবার প্যানিক অ্যাটাক শুরু হয় এটা দেখে। আবারও পুরনো স্মৃতি মনে পড়ে সে মুষড়ে পড়ে। ফরেন্সিক টিম এখানে স্যাম্পল আর বডি নিতে চলে এসেছে। বিক্রম ভাবতে থাকে আমরা যে শিবাকে টার্গেট করেছি সেটা অন্য কেউ কিভাবে জানলো। নিশ্চিত আমাদের কেউ ফলো করছে। অখিলা এবার শিবার মোবাইল এনে দেয়। বিক্রম আলীকে বলে কল লিস্ট মেসেজ চেক করো। এখানে কীর্তনা এসে জানায় বাসে ব্লাড স্যাম্পল শ্রেষার বাদে আরও একজনের ছিল। বিক্রম বলে এটা অপরাধীর হবে শিওর। আলী শিবার ফোন চেক করে একটা ভয়েস মেসেজ দেখে বিক্রমকে শোনায়। সেটা শুনে বিক্রম বুঝতে পারে শিবার থেকে ইনফরমেশন পেয়েছে। আর শিবা অশোকের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এমনকি লোকেশন শেয়ারও করেছে। বিক্রম বলে আমাদের সাথে গেম খেলছে। আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে। এরপর তারা একটা কটেজে যায়। বিক্রম একটা রুম বুক করে 4 জনের জন্য। এতে অখিলার আপত্তি আছে। বিক্রম বলে বাজেট নেই। হোটেল কিপার বলে 1 বা 2 রুম যাই নেন ভাড়া কিন্তু 2 রুমেরই দিতে হবে। ঝামেলা তো বেড়ে যাচ্ছে। অখিলা পিস্তল বের করে ভয় দেখিয়ে হোটেল কিপার থেকে 2টা রুমের চাবি নেয়। এরপর যখন নাম বলার টাইম আসে আলী তো এক একজনের নাম হিরোদের নাম দিয়ে দেয়। অখিলাও একটা হিরোইনের নাম দিয়ে দেয়। বিক্রম ভাবে ভালো জোকারের পাল্লায় পড়েছি। এরপর তো টাকা লাগবে, কিন্তু টাকা নেই। তাই বিক্রম আবার মায়ের কাছে ফোন করে আর বলে রাতে এখানে কটেজে থাকবো। মা মজা করে বলে আমি মা বলে মেনে নিলাম, বউ হলে মেনে নিত না। এরপর জিজ্ঞেস করে টিমে কোনো মেয়ে আছে কিনা। বিক্রম অখিলের নাম বলে আর তার মা তো পারলে সেখানেই তাকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিক্রম বলে তার টাকা লাগবে আর উনি দিয়ে দিচ্ছে বিয়ে। পরে মা টাকা পাঠিয়ে দেয়। পরের দিন টিভিতে নিউজ হয় এতদিন হয়ে গেল কিন্তু সমাধান হলো না শ্রেষার রেপ কেসের। কোন দিকে যাবে পরিস্থিতি তা বলা যাচ্ছে না। বিক্রম ফোন করে আইপিএস মনোজকে। সে জানায় কেস প্রায় ক্লোজ করে ফেলছে। অপরাধী থেকে কয়েক ধাপ দূরে মাত্র। কিন্তু আইপিএস মনোজ বলে এতে হবে না, দ্রুত প্ল্যান লাগবে, না হলে কেস সিআইডির হাতে চলে যাবে। তাই সে বিক্রমকে একটা প্ল্যান দেয়। কি প্ল্যান তা হয়তো একটু পরেই টের পাওয়া যাবে। বিকেলেই নিউজে আসে শ্রেষার নাকি জ্ঞান ফিরেছে। অখিলা আর রাও তো খুব খুশি।
এবার সে জবানবন্দি দিতে পারবে। কিন্তু বিক্রমকে জানানোর পর সে তেমন রিয়েক্ট করে না। সবাই ভাবে সে হয়তো খুশি না, কিন্তু হয়তো এটাই তার প্ল্যানের অংশ ছিল। আর তখনই আবার কেউ শ্রেষার রুমে আসে, মেশিন অফ করে আর তার মাস্ক খুলে দেয়। এখানে সাথে সাথেই পুলিশ এসে তাকে ধরে ফেলে, আর নার্স এসে মেশিন অন করে মাস্ক পরিয়ে দেয় শ্রেষার মুখে। বিক্রমের কাছে ফোন আসে, আপনার প্ল্যান কাজ করেছে। বিক্রম জিজ্ঞেস করে, অশোক ধরা পড়েছে? কিন্তু তখন জানা যায় আক্রমণকারী মেয়ে ছিল। এবার 4 জনে দেখা করে মেয়েটার সাথে কাস্টাডিতে। মেয়েটা মনে হয় বোবা, আর না হলে কথা না বলার প্ল্যান করেছে। কিভাবে কথা বলাতে হয় তা অর্জুন ভালো করেই জানে, তাই সে অখিলাকে রেখে বাকিদের নিয়ে চা খেতে চলে যায়। এরপর ফিরে এসে রাও মেয়েটার চেহারা দেখে বুঝতে পারে অখিলা প্রচুর মারধর করেছে। মায়ের উপর ওষুধ নেই, আর এজন্য বিক্রম তাদের বাইরে নিয়ে গেছে। কিন্তু মেয়ে এবারও চুপ। এবার বিক্রম সিগারেট ব্রেক নিতে বের হয়, আর অখিলা মেয়েটাকে আর এক ডোজ দেয়। এবার ফিরে এসেও যখন দেখে মুখ খোলেনি, তখন বিক্রম বলে তাহলে লাঞ্চ ব্রেক নিয়ে আসে। কিন্তু এবার সে মুখ খোলে, না হলে মনে হয় অখিলা মেরেই ফেলবে। এরপর সে বলে শ্রেষার জ্ঞান আসলে অশোক জেলে যাবে আবার, তাই সে শ্রেষাকে মারতে এসেছিল। অখিলা বলে এত প্রেম, একটা মেয়েকে রেপ করেছে সেটা জানার পরেও। মেয়েটা বলে তাতে কি, ওসব তো আমার সাথে ভালোবেসে করে। অখিলা রেগে বলে তুমি কি বাজারের মেয়ে নাকি? মেয়েটাও রেগে বলে হ্যাঁ আমি বাজারের মেয়ে, এটাই তো আমার ধান্দা। বিক্রম জিজ্ঞেস করে অশোক এখন কোথায়? মেয়েটা বলে বলবো না, আর বললেও তাকে পাবেন না। সে আপনাদের থেকে 1 কদম এগিয়ে থাকে। রাও বলে এগিয়ে থাকবেই, উপরে পাঠাবো তো ওকে আমরা। মেয়েটা পাগলের মতো হাসতে থাকে। বিক্রম বেরিয়ে এসে ভাবতে থাকে, সে বলে এই মেয়ে কিছু লুকাচ্ছে, সব সত্য বলছে না। অখিলা বলে আরও কয়েকটা মার দিলে মনে হয় বলবে, কিন্তু বিক্রম বলে অন্য প্ল্যান করতে হবে। এদিকে আইপিএস মনোজ তাকে ডেকে বলে কেস সলভ কত দূর? আমি কিছু জানি না, কাল 12টার মধ্যে আমি অপরাধীকে সামনে চাই। বিক্রম বলে 11টার মধ্যে এনে হাজির করব। আমি অনেক বড় একটা ক্লু পেয়েছি। মনোজ জিজ্ঞেস করে তুমি পারবে তো? বিক্রম বলে ভরসা রাখুন স্যার। বাইরে বেরিয়ে এলে রাও জিজ্ঞেস করে আপনি জানতেন অশোক কোথায়, বলেননি কেন? বিক্রম বলে আমি জানি না। রাও জিজ্ঞেস করে তাহলে কথা দিলেন যে? বিক্রম বলে আমার কাছে প্ল্যান আছে, আর আমি কথা রাখবই। চলুন এবার। পরের দিন থানায় মনোজ জিজ্ঞেস করে অপরাধী কোথায়? টাইম তো আর 20 মিনিট বাকি। বিক্রম বলে আসছে রাস্তায়, আলী সাথে করে নিয়ে আসছে। মনোজ বলে মনে হচ্ছে কোনো খাবার অর্ডার করেছে সেটা আসছে। এরপর বিক্রম কেস সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়। অপরাধী অশোক 4 বছর আগে সে আর শিবা শ্রেষাকে অ্যাবিউজড করে, আর শ্রেষার দাদু তাদের নামে কেস দেয়। সেজন্য তাদের 4 বছর জেল হয়, আর জেল থেকে গত মাসে বের হয়েছে। প্রতিশোধ নিতে তারা শ্রেষাকে আক্রমণ করে, আর তাদের হেল্প করে ওই মঞ্জিলা, যে শ্রেষাকে হাসপাতালে মারতে এসেছিল। আর অশোকের নাম্বার ক্রাইম সিনে ঘটনার আগে 4-5 দিন লক্ষ্য করা গেছে। মনোজ বলে আরও প্রমাণ লাগবে, এটাই কি যথেষ্ট না? বিক্রম এবার বলে এই ঘটনার আই উইটনেস আছে, যে সবার আগে অপরাধীকে দেখেছে। সাক্ষী হাজির করা হলে দেখা যায় সে আর কেউ নয়, সন্তোষ, অশোকের বড় ভাই, যে কিনা মিসিং কেস করে, যেটা মিথ্যা ছিল। মনোজ তাকে জিজ্ঞেস করে বিস্তারিত। সন্তোষ বলে সে কিছু করেনি। অশোক জেল থেকে বের হবার পর প্রতিশোধ নেয়ার জন্য ফুঁসে বেড়াচ্ছিল। আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে শোনেনি। এরপর আমি আর দেখিনি। তাকে আবার জিজ্ঞেস করা হয় বাস স্ট্যান্ডে কে দেখেছিল। সে ভয়ে ভয়ে বলে সেদিন বাস থেকে বের হতে দেখেছিল, আর হাতে অনেক রক্ত লেগেছিল, মুখে এক সাইকো হাসি ছিল। তাকে জিজ্ঞেস করতেই সে বলে সে শ্রেষার রেপ করে মার্ডার করেছে। এরপর সন্তোষ তাকে অনেক মারে। অশোক সাইকোর মতো হাসতে হাসতে চলে যায়। পুলিশের কাছে বললে জিজ্ঞাসাবাদ করতে ডাকবে বলে সন্তোষ জানায়নি পুলিশকে, আর মা জেনে যাবে সে ভয় ছিল। কিন্তু মনোজ বলে অপরাধ করা আর লুকানো দুটোই সমান অপরাধ। এরপর মনোজ বিক্রমকে তাড়া দেয়। বিক্রম কল ধরে অশোককে আনতে বলে। অখিলা যায় মঞ্জিলার কাছে আর বলে কেউ নাকি অশোককে ধরতে পারবে না। মঞ্জিলা বলে এখনো বলছি, কেউ তাকে পাবে না। আর তখনই একটা অর্ধগলিত মরদেহ হুইল চেয়ারে করে এখানে আনা হয়, আর তা দেখে মঞ্জিলা চিৎকার করতে শুরু করে। মানে অশোক মারা গেছে বেশ আগেই, বলতে গেলে ক্রাইম হবার পরপরই। কিন্তু কিভাবে মারা গেল, আর শিবাকেই বা তাহলে কে মারলো? প্রথম সিজন এখানে শেষ হলেও কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী কাহিনী নিয়ে এই সিরিজের দ্বিতীয় সিজন আসবে খুব জলদি, আর আমরাও সেটা এক্সপ্লেন করব। তবে এই সিজন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তাহলে গাইস, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।